ঠিক আছে, আমরা শুরু করি। মনে হয় না কেউ আসবে, 17 জনই, সমস্যা নেই, শুরু করি। আর যারা আসবে তারা পরে জয়েন করবে, অসুবিধা নেই। আচ্ছা, তোমাদের সাথে আমি অনেকদিন পর ক্লাসে আসছি। তো আমার অনেকদিন পর আসছি, আমার তো তোমাদের পরীক্ষার জন্য মার্কিং করতে হবে। একটা টার্ম টেস্টের মার্কস আছে, তোমরা সবাই জানো। তোমাদের পরীক্ষা সম্ভবত তোমাদের বলছিলাম কিনা ঈদের পর, ওই যে যখন ঈদের পরে, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। তোমাদের যখন পরীক্ষা শেষ হবে, ঈদ শেষ হবে, ঈদের পর যখন তোমাদের কলেজ করবে, তখন তোমাদের পরীক্ষা নিয়ে নেওয়ার চিন্তা করছি আমরা। তা আমার এটা তো 3-1 এর কোর্স, তাই না? জি স্যার। 3-1টা নিব আগে, তারপরে অথবা কিছুদিন বন্ধ রেখে 3-2টা নিয়ে নিব। তাই সেই হিসাবে আমার তো একটা টার্ম টেস্টের মার্কস দিতে হবে, তাই না? জি স্যার। তোমরা স্টুডেন্ট আছো টোটাল কতজন বলো তো? স্যার 54 50 কত? 54? 4। জি স্যার। মানে 54 জন আছো রানিং। জি স্যার। আচ্ছা, আমি একটু দেখি তোমাদের 54 রুল হইলে 61 পর্যন্ত স্যার, মাঝখানে কয়েকজন। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। আচ্ছা, আমিও নোট নিচ্ছি, তোমরাও একটু নোট নাও, যারা আছো এখানে সবাই নোট নাও। একটা ব্যাপার, সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। সবাই একটু নোট নাও, যেগুলো বলবো এখন একটু লিখবো, আমিও লিখবো, কারণ এগুলো কিন্তু আমাদের ডকুমেন্টস থাকা উচিত। সেটা হচ্ছে, প্রথমে প্রথমে লিখো প্রথমে লিখো ওয়াটার রিকোয়ারমেন্ট। আচ্ছা, আমি করি, ওয়ার্ড ফাইলে লিখে দিই, তাই না? একবারে তোমরা তোমাদের স্লাইড শেয়ার করে, এটা ভালো হয় না? জি স্যার। এক মিনিট, আমরা একটু গুছাই আজকে, হ্যাঁ, তারপরে আমরা ক্লাস আজকে নিব, অবশ্যই ক্লাস নিব, এবং বাকি ক্লাসগুলো নিব আমাদের। আর ক্লাস হয়তো আমাদের টোটাল 10টা ক্লাসের মধ্যে শেষ করে দিব। ওয়াটার রিকোয়ারমেন্ট, আচ্ছা আমি লিখি, ওয়াটার রিকোয়ারমেন্ট, তারপরে হচ্ছে গ্রাউন্ড ওয়াটার। স্যার স্ক্রিন শেয়ার হয় না। আচ্ছা সরি সরি, স্ক্রিন শেয়ার হয় না, স্ক্রিন শেয়ার এই দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। ওকে, তারপরে ধরো গ্রাউন্ড ওয়াটার, তারপরে ধরো টিউবওয়েল, তারপরে ধরো ফ্রেশ ওয়াটার কালেকশন, তারপরে ধরো পাম্প, তারপরে আসো ওয়াটার কোয়ালিটি, তারপরে আসো ওয়াটার ট্রিটমেন্ট। ওয়াটার ট্রিটমেন্টের মধ্যে দুইটা ভাগ করলাম, ওয়াটার ট্রিটমেন্ট 1, ওয়াটার ট্রিটমেন্ট 2। তারপরে আসো ডিস্ট্রিবিউশন। দেখো, আমরা কিন্তু ওয়াটার রিকোয়ারমেন্ট, গ্রাউন্ড ওয়াটার আর টিউবওয়েল, মূলত আমরা এই 3টা পার্ট কেবল দেখছি, বা যেটুকু দেখছি আমরা 3টা পার্ট কেবল কভার করছি। কথা ঠিক আছে? শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে। তো
তোমাদের 54 জনের মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 6 জন 9 জন করে পড়ে, তাই না? 6 জন করে পড়ে। 6 জন করে। প্রথম 6 জন, প্রথম 6 জনের রুল আমার জানা নাই, আমি এভাবে লিখে দিলাম, 1 লিখে দিলাম। প্রথম 6 1 জন, থেকে 6 পর্যন্ত স্যার। হ্যাঁ, যাই হোক রুল নাম্বার গুলো হয়তো যে মাঝখানে মিস থাকতে পারে, ধরো 2 না থাকে তাহলে 3 হবে সাথে, ঠিক আছে? 22 না, ওটা আমাকে জানানোর দরকার নাই, তোমরা নিজেরাই দেখে নিও আর কি। সরি, এইবার তোমাদের প্রত্যেক 6 জন করে এই 9টা চ্যাপ্টার বা 9টা টপিকস এর উপর প্রেজেন্টেশন রেডি করবা। মানে আমি আগে থেকে বলে রাখলাম, প্রত্যেক 6 জনের জন্য প্রেজেন্টেশন রেডি করবা। আমি কেবল এই জায়গায় আছি, আবার বলো, আমি কেবল এই জায়গায় আছি, আমি দ্রুততার সাথেই বাকিগুলো শেষ করে দেব, ঠিক আছে? তোমাদের রেফারেন্স কি থাকবে? রেফারেন্স থাকবে আজিজের বই, গার্গের বই, এই দুটো থাকবে তোমাদের মেইন রেফারেন্স, আজিজের বই আর গার্গের বই। আমি আমার স্লাইডে কি দেখাইছি, কি দেখাইতে পারি নাই, কি দেখাইতে পারছি, ওগুলা তোমাদের মূল গাইডলাইন থাকবে। কিন্তু তোমাদের তুমি কভার করবে আজিজের বই এবং গার্গের বই, এই দুটা কভার করবা। আমার কথা কি বুঝতে পারছো? যেমন ধরো ওয়াটার রিকোয়ারমেন্টে আমি তোমাদের কত কিছু হাতে লেখার স্লাইড দেখাইছি, ওই জিনিসগুলো কিন্তু আজিজের আর গার্গের বই থেকেই নেওয়া। তোমরা ওই দুইটা বই থেকে কালেক্ট করে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন রেডি করবা। ওয়াটার রিকোয়ারমেন্ট প্রথম 6 জন করবা, তারপরে গ্রাউন্ড ওয়াটার করবা 6 জন, তারপরে শুধু টিউবওয়েল গুলো করবা 6 জন, তারপর হচ্ছে সারফেস ওয়াটার কালেকশন, যেটা আজকে আমি পড়াবো সেটা করবা। তারপরে একজন করবা পাম্প হিসাবে, একজন বলতে 6 জনের একটা গ্রুপ করবা পাম্প, তারপর আরেকটা গ্রুপ করবা ওয়াটার কোয়ালিটি, আর ওয়াটার ট্রিটমেন্টের চ্যাপ্টারটা একটু বড়, তো এই জন্য 2 ভাগ করে দিলাম। আমি বলে দিব যে কতটুকু কারা করবা, ঠিক আছে? তারপর শেষ হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন। এই হচ্ছে আমার এই টোটাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 1 এর কোর্স আউটলাইন। তোমরা কি ক্লিয়ার? জি স্যার। এবং তোমাদের মার্কিংটা আমি করবো কিভাবে, তোমরা সেটা বুঝতে পারছো তো? প্রেজেন্টেশনের উপর। হ্যাঁ, আমি কিন্তু বারবার বলতেছি যে আমি তোমাদের স্লাইডে কি দেখাইছি, কারণ আমি স্লাইড, যেমন ধরো বই টাইপ করতে পারতেছি না, বা আমার হাতের সময় নেই। আমি চাই তোমরা বইগুলো টাইপ করে সুন্দরভাবে একদম সফট কপি, একদম খুব হেলদি একটা সফট কপি রেডি করে আমাকে দিবা। মূল টার্গেট হচ্ছে আমার 2টা, তোমাদের মার্কিং করা 1, আর 2 হচ্ছে আমার লেকচার শীট গুলোকে সমৃদ্ধ করা। এই জন্য তোমাদের এই 2টা বই আমি গাইডলাইন দেবো, এই 2টা বইয়ের সবকিছু তোমরা কভার করছো কিনা, এবং এগুলা বই থেকে অবশ্যই টাইপ করে করে উঠাবা। সবাইকে কথা বুঝতে পারছো? কারো কোনো প্রশ্ন আছে এই আমার এই অ্যাসাইনমেন্ট বা আমার এই প্রেজেন্টেশন, আমি কবে নিব? এই 9টা গ্রুপের আমি একটা ডেট দিব, ডেট দিয়ে আমি নিয়ে নিব, অনলাইনে নিব আর কি। আমি আগে শেষ করে দিই, আমরা শেষ করতে ধরো আমি আজকে এই জায়গায় আছি, তো তারপরে 1টা 2টা 3টা 4টা 5টা ক্লাস নিলে আজকের পরে আর 5টা ক্লাস নিলে শেষ হবে। আমার কথা কি বুঝতে পারছো তোমরা সবাই? জি স্যার। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে এই আমার কোর্স আউটলাইন নিয়ে, বা আমাদের মার্কিং নিয়ে, বা আমাদের ইয়ে নিয়ে, এই রেফারেন্সের বই নিয়ে? আমি কিন্তু দেখবো যে যাদের এইখান থেকে যারা টাইপ করে উঠাও নাই, টাইপ করে বলতে বুঝাচ্ছি যে সফট কপিটা যাতে এডিট করা যাবে, সফট কপি তোমরা টাইপ করে পাওয়ার পয়েন্টে দিবা। পাওয়ার পয়েন্ট মানে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনটা আমাকে দিবা, আমি টাইম ডেট দিব তোমাদের কবে আমরা এটা নিব আর কি। এবং আমরা খুব শিগগিরই এটা নিব, হয়তো বা উইদিন 1 মান্থের মধ্যে, কারণ আমার 5টা ক্লাস তো হয়তো টানা 5 দিন দিলে শেষ হয়ে যাবে, ঠিক আছে? এবং আমার স্লাইডে কি আছে না আছে ওইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্স দিব আমি হচ্ছে আজিজ এবং গার্গের বইটা তোমরা নিছো কিনা, কারণ ওই 2টা বই থেকে আসলে আমার টার্গেট ছিল তোমাদেরকে, আমি একদম বলছিলাম যে আমি গুছাচ্ছিলাম, তখন টার্গেট ছিল সবগুলো আমি নিজেই টাইপ করে উঠাবো, কিন্তু আসলে তোমাদের ডিপার্টমেন্টের নানান কাজে আমি এগুলো টাইপ করার সময় পাচ্ছিলাম না, এই জন্য আমি তোমাদের প্রেজেন্টেশনের এই জিনিসগুলা প্ল্যান করছি আর কি। কথা বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে স্যার কতদিন পেতে পারি স্যার আমরা এই স্লাইড তৈরি করার জন্য? ধরো আগে ক্লাসটা আমরা শেষ করি, ক্লাসটা শেষ করার পরে হয়তো আমি টাইম দিব 7 দিন 10 দিন এরকম। ক্লাসটা আমি শেষ করতে, যেহেতু আমি এখনো ক্লাস শেষ করতে পারিনি, আমি কেবল এই জায়গায় আছি, কেবল এইখানে আছি, আমি কিন্তু ক্লাস শেষ করতে পারিনি,
ঠিক আছে, আর যারা যারা নিবে আমাকে পার্সোনালি আমার সাথে যোগাযোগ করবা, যেমন টিউবওয়েলের মধ্যে কিছু অঙ্ক আছে আমি দেখাবো, মানে যারা করবা তখন আমি তোমাদেরকে বলে দিবো যে এটা উঠাও, পরে আমি দেখাচ্ছি তোমাদের, পরে আমি এগুলো দিব। আর একটা কথা বলি, আমি যেগুলো স্লাইডে দেখাচ্ছি না এর বাইরে কিন্তু পরীক্ষায় আসবে না, কিন্তু তোমরা কিন্তু স্লাইডে দেখাবা। কথাটা আবার বলি, আমি যেগুলো তোমাদের দেখাচ্ছি না এগুলো আমি পরীক্ষায় দিব না তোমাদের, কিন্তু তোমরা তোমাদের প্রেজেন্টেশন ওগুলো দিবা। এবং তোমরা কতটুকু দিবা ওই গার্গের বই আর আদিজের বইয়ে আছে, ম্যাথমেটিক্স গুলো আছে, আমার সাথে পার্সোনালি কথা বলে নিবা, সবাই প্রত্যেকটা গ্রুপ মেম্বার কথা বলে নিবা যে এই কতটুকু দিব, এইগুলো দিব কিনা, আমার সাথে কথা বলে নিবা। কথা বুঝতে পারছো? জি স্যার। আর ডেটটা বলে দিব আগে, আমি শেষ করে নিই, পুরো সিলেবাসটাকে শেষ করি, তারপরে ডেটটা বলে দিব। এই হচ্ছে আমার 531 কথাবার্তা। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে বলো, এই প্রসঙ্গে কোনো প্রশ্ন থাকলে বলো। ঠিক আছে, তাহলে আমি আমার ক্লাস শুরু করতে পারি, তাই না? জি। তোমার আগে আমি বলে দিলাম যে আমার এই হচ্ছে কোর্স আউটলাইনটা, তোমরা চাইলে নোট নিতে পারো, আমি এর ভিতরেই থাকবো, এর বাইরে যাব না। আর আমার মূল থিম হচ্ছে আজিজ এবং গার্গের বই। আমি স্লাইড কোনো জায়গা থেকে ম্যানেজ করে করে তোমাদেরকে দিব, কিন্তু আমি চাই তোমরা তোমাদের প্রেজেন্টেশন গুলো খুব সমৃদ্ধ করো। ঠিক আছে, আর আমি তোমাদের মার্কিংটা করবো এটা থেকেই, কারণ যেহেতু আমার মার্কস জমা দিতেই হবে সেহেতু আমি এটা থেকে মার্কিং করবো। আর একটা অ্যাটেন্ডেন্সের মার্কস তো আছেই, ওটা আমি তোমাদের অ্যাটেন্ডেন্সের মার্কস, তোমাদের ওই যে ক্লাস থেকে কে কেমন উপস্থিত ছিল ওগুলো আমি ওইভাবে অ্যাটেন্ডেন্সের মার্কসটা নিবো আর কি। তাহলে আজকে আমি আমার আজকের ক্লাসটা শুরু করি, ঠিক আছে? স্টপ শেয়ারিং। আজকের ক্লাসটা হচ্ছে এখানে। সারফেস ওয়াটার, মানে আজকে ছিল কি সারফেস ওয়াটার কানেকশন সিস্টেম, তাই না? দেখো, সারফেস ওয়াটার সিচুয়েশন, গ্রাউন্ড ওয়াটার এন্ড সারফেস ওয়াটার আর ডিপেন্ডেন্ট অন ইচ আদার। গ্রাউন্ড ওয়াটার আর সারফেস ওয়াটারটা একটা আরেকটার সাথে রিলেটেড। তোমাদের গ্রাউন্ড ওয়াটার যে একটা ক্লাস নিয়েছিলাম সেখানে তোমরা দেখছো যে বৃষ্টির পানি রান অফ থেকে আস্তে আস্তে ইনফিল্ট্রেশন হয়ে গ্রাউন্ড ওয়াটারে যায়। বৃষ্টিপাত যেখানে বেশি সেখানে গ্রাউন্ড ওয়াটারের টেবিলটা হাই, মানে গ্রাউন্ড ওয়াটারের পরিমাণটা বেশি। সেই হিসাবে বলা যায় গ্রাউন্ড ওয়াটার এন্ড সারফেস ওয়াটার আর ডিপেন্ডেন্ট অন each other. Groundwater flow into the surface water source in the dry season আছে, groundwater flow into the surface water source in the dry season, surface water আছে, এগুলো তেমন কিছু নাই। সারফেস ওয়াটার আর পলিউটেড আছে, সারফেস ওয়াটার আর পলিউটেড, এখানে কিন্তু লেখা সিচুয়েশন, সারফেস ওয়াটারের অবস্থাটা কি। তো সারফেস ওয়াটারস আর পলিউটেড বাই এগ্রিকালচারাল, ইন্ডাস্ট্রিয়াল, ডোমেস্টিক এন্ড মিউনিসিপাল সোর্স। আমাদের যেসব সোর্স থেকে আমরা ওয়াটার পাই আর কি, সেই সব সোর্সের সবচেয়ে বড় সোর্স হচ্ছে সারফেস ওয়াটার, সবচেয়ে বড় সোর্স। কিন্তু আমরা আমাদের নির্বুদ্ধিতার কারণে বা আমাদের স্বার্থপরতার কারণে আমরা দিনে দিনে আমাদের এই সারফেস ওয়াটারটাকে পলিউটেড করে ফেলতেছি। যেসব ইনগ্রেডিয়েন্ট গুলো থাকলে সারফেস ওয়াটারকে আমরা ড্রিঙ্কিং ওয়াটার বা ইউজেবল ওয়াটার বলি, এগুলো আমাদের কারণে, ম্যাক্সিমাম আমাদের কারণেই আসলে আমরা ওই ধরনের বিশেষত্বগুলো হারাই ফেলতেছি, যেসব বিশেষত্বগুলো পানিতে থাকলে আমরা সেই পানিটা ইউজ করতে পারি। তো বিভিন্ন কারণে পানি দূষিত হয়। আমরা সামনে ওয়াটার কোয়ালিটি পড়বো, তারপরে ট্রিটমেন্ট পড়বো, আরো ডিটেলস জানতে পারবো। তো surface water are polluted by agricultural, industrial, domestic and municipal sources. The uses of surface water for drinking purposes requires clarification and disinfection by elaborate the extensive treatment process. আচ্ছা, আমরা পরবর্তীতে হচ্ছে যে সারফেস ওয়াটার যেগুলো তোমার পলিউটেড হয়ে যায়, যেমন আমরা যখন ছোট ছিলাম, একদম ছোট ছিলাম তখন নদীর পানি ইউজ করতো মানুষ। আমাদের বাড়ি তখন এমন একটা গ্রামে বাস করতাম যে গ্রামে ইলেকট্রিসিটি ছিল না, তখন মানুষ নদীর পানি ইউজ করতো। তখন নদীর পানি ইউজ করতো কিন্তু একটু ট্রিটমেন্ট করে, ফিল্টারিং করে, আমরা ফিল্টার বলতাম, ফিল্টার না, ফিটকিরি দিত, মানে কোগুলেশন, যেটা তোমাদের ট্রিটমেন্টে এটা আছে, কোগুলেশন মানে সাসপেন্ডেড সলিড না, যেগুলো নর্মালি সেটেল হয় না পানির মধ্যে, এরকম জীবাণু থাকে যেগুলো সেটেল হয় না, যতদিন রাখো ওটা ভাসমান অবস্থায় থাকে বা ভিতরে থাকে। তখন যখন তুমি
বিভিন্ন রকমের ফিটকিরি বা বিভিন্ন রকমের কেমিক্যাল ইউজ করো, তখন কি করে এগুলো কোগুলেট করে সাসপেন্ডেড সলিড না বা আরো ক্ষুদ্র যে অণুজীবগুলো আছে এগুলোকে তারা একসাথে জমাট বাঁধে। একসাথে জমাট বাঁধে তার ওয়েটটা বেশি হয়, তখন আস্তে আস্তে সেটেল হয়েছে। আমরা দেখতাম নদীর পানি যখন আনতো একটা ফিটকিরি দিয়ে দিলে একদিন পরে দেখতাম নিচে অনেক ময়লা জমে থাকতো, মানে কলসের নিচে বা পাত্রের নিচে, তাহলে উপরের পানিটা থাকতো পরিষ্কার, আমরা উপরের পানিটা পান করতাম। তারপর আস্তে আস্তে টিউবওয়েল আসছে। যাই হোক, আমরা আমাদের নিজেদের কারণে যেমন সারফেস ওয়াটারকে পলিউটেড করতেছি, সে আবার আমরা এই সারফেস নিজেদের কারণে এই সারফেস ওয়াটারকে আমরা আবার ট্রিটমেন্ট করে ইউজ করতে পারবো। Surface water collection system is set of engineering works designed to convey water from a source to the distribution system via treatment plant, intake, suction pipe, delivery pipe, and pumping station. Intake মানে একটা কালেকশন সিস্টেম কি, সারফেস ওয়াটার কালেকশন সিস্টেম জিনিসটা কি? জিনিসটা হচ্ছে টু কনভে ওয়াটার ফ্রম এ সোর্স টু ডিস্ট্রিবিউশন সিস্টেম ভায়া ট্রিটমেন্ট প্লান্ট। তিনটা জায়গা আছে, প্রথমে হচ্ছে সোর্স, পরে যাবে ডিস্ট্রিবিউশন সিস্টেমে, কিন্তু ট্রিটমেন্ট প্লান্ট হয়ে যাবে। তিনটা জায়গা আছে, এই তিনটা জায়গা মিলাইয়া হচ্ছে সারফেস ওয়াটার কালেকশন সিস্টেম। মানে তুমি আমি থাকবো হচ্ছে যেখানে ডিস্ট্রিবিউশন হবে, আমাদের লাস্ট চ্যাপ্টার এই কোর্সের ডিস্ট্রিবিউশন সিস্টেম, সেইখানে থাকবো আমরা যারা কনজিউমার। আসবে কোন জায়গা থেকে? আসবে হচ্ছে সোর্স থেকে, যেটা আমরা অলরেডি একটা চ্যাপ্টার পড়ছি গ্রাউন্ড ওয়াটার, আর আজকে পড়ছি সারফেস ওয়াটার। এই দুইটা সোর্স থেকে হচ্ছে পানিটা আসবে, মাঝখানে থাকবে শুধু ট্রিটমেন্ট প্লান্ট। আর ট্রিটমেন্ট প্লান্টে আমি কি ট্রিটমেন্ট করব সেটা জানতে হলে আমাকে জানতে হবে ওয়াটারের কোয়ালিটি কেমন। যে ওয়াটারের কোয়ালিটি যেমন তাকে ওইভাবে ট্রিটমেন্ট করতে হবে। আচ্ছা, এর ভিতরে কি কি আছে? ইনটেক্স আছে, সাকশন পাইপ আছে, ডেলিভারি পাইপ আছে, পাম্পিং স্টেশন আছে। সামনে আগে intake, a device placed in a surface water source to permit the withdrawal of water from the source and then discharge it into intake pipe through which it will flow into the water works system. A device placed in a surface water, ব্যাপারটা খেয়াল করো, সারফেস ওয়াটারে প্লেস করা একটা ডিভাইস যেটা কি করবে, ইনটেক পাইপে পানিগুলা উইথড্র করবে, যে পাইপ দিয়ে পানিটা পরবর্তী কার্যক্রমের জন্য হয়তো ট্রিটমেন্ট প্ল্যান্টে যাবে অথবা আমাদের ইউজ করার জন্য যাবে, পরবর্তী কার্যক্রমে যাওয়ার জন্য সোর্স থেকে ইনটেক পাইপে দিবে। ইনটেক পাইপ হচ্ছে একটা পাইপের নাম, তাহলে ইনটেক জিনিসটা কি? A device placed in a surface water source to permit the withdrawal of water from the source and then discharge it into intake pipe through which it will flow into the waterworks system. ঠিক আছে? দুই ধরনের, রিভার ইনটেক, লেক রিজার্ভার ইনটেক। দেখো তোমাদের বইটাতে এগুলো আছে, এই যে আদিজের বইটাতে এগুলো আছে, চ্যাপ্টার 4 161। হ্যাঁ, চ্যাপ্টার 4 এ আছে। তাহলে দুই ধরনের হচ্ছে ইনটেক, একটা হচ্ছে রিভার ইনটেক, একটা লেক বা রিজার্ভার ইনটেক। নাম থেকে বোঝা যাচ্ছে রিভার ইনটেক নদীতে থাকে, লেক বা রিজার্ভার ইনটেক হচ্ছে লেকে বা রিজার্ভার। রিভার ইনটেক কনস্ট্রাক্টেড ওয়েল আপস্ট্রিম ফ্রম আচ্ছা, রিভার ইনটেক লোকেশন কি কি বিষয়ের উপর নির্ভর করে? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের এখানে আছে কিনা, তোমাদের বইয়ে আছে এটলিস্ট এটা। রিভার ইনটেক ইনস্টলের জন্য কি কি ফ্যাক্টর কাজ করে? কনস্ট্রাক্টেড ওয়েল আপস্ট্রিম ফ্রম পয়েন্টস অফ ডিসচার্জ অফ সিওয়েজ এন্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, মাইন্ড ইট। যেখানে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট এবং সিওয়েজ ওয়েস্ট ফেলবে তার থেকে আপস্ট্রিমে দিবা। যদি তার থেকে ডাউন স্ট্রিমে তুমি রিভার ইনটেকটা দাও, তাহলে নিশ্চয়ই ওই ময়লা কন্টামিনেন্ট গুলো তোমার এই ইনটেকের মধ্যে দিয়ে যাবে। কথা কি বুঝতে পারতেছো? প্রথম শর্ত হচ্ছে, প্রথম ফ্যাক্টরটা হচ্ছে তোমার ডিসচার্জ, যেখানে তুমি ডাম্পিং স্টেশন বা যেখানে তুমি ওই ডিসচার্জ পয়েন্ট বলি আমরা, সিওয়ারেজের ডিসচার্জ পয়েন্ট যেখানে, সেটা থেকে আপস্ট্রিমে দিবা। Preferable location will have deep water, a stable bottom and favorable water quality. এমন একটা জায়গায় দিতে হবে যেখানে পানি অনেক গভীর থাকে আর বেড থাকে স্টেবল, মানে কাদাযুক্ত না,
স্টেবল বেড মানে হচ্ছে বটম মানে হচ্ছে কাদা 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 কর্দমাক্ত বেডের মধ্যে দিলে তো কাদা মাটি ডুববে, ঠিক আছে। লোকেশন উইল হ্যাভ প্রোটেকশন এগেইনস্ট ফ্লাড, রিভার ট্রাফিক, আচ্ছা ওই বন্যা থেকে ইয়ে করতে হবে, প্রোটেক্ট থাকবে এরকম একটা জায়গায় তোমাকে বসাইতে হবে, মানে একটু উঁচু জায়গায় আর কি, যাতে তোমার বন্যার পানি এবার ইনটেক্ট করছে। ফর ফ্লাকচুয়েটিং রিভার বেড ইনটেক পাম্পস আর মাউন্টেড টু ক্যারিয়ার্স টু মুভ, আচ্ছা ফ্লাকচুয়েটিং, ঠিক আছে। তাহলে এই প্রশ্নটা হচ্ছে যে রিভার ইনটেক ইনস্টলের জন্য কি কি ইফেক্ট, মানে বা কি কি ক্রাইটেরিয়া তোমাকে মেজার করতে হবে, তোমাকে কোন লোকেশনটা সুইটেবল, তোমাকে এটা দেখার জন্য কোন কোন প্রভাব, কিসের প্রভাব এটার উপর পড়বে আর কি। এটা তোমার এই প্রশ্নটা হচ্ছে এরকম আর কি, এর উত্তরটা হচ্ছে এখানে যেটা তোমাদেরকে এখন বললাম। লেক এন্ড রিজার্ভার ইনটেক্স সাইটেড উইথ ডিউ রেফারেন্স টু সোর্স অফ পলিউশন, সে একই কথা, সোর্সেস অফ পলিউশন, প্রিভেইলিং উইন্ডস এন্ড সারফেস অফ কারেন্ট, আচ্ছা যেখানে তোমার এমন একটা জায়গায় তোমার এটা বসানো ঠিক হবে না যেটা হচ্ছে ঠিক তার বাতাসের উল্টা দিকে হচ্ছে ময়লা আবর্জনা ফেলে, তাহলে ওগুলো আস্তে আস্তে এইদিকে এসে পড়বে, সেই ময়লা আবর্জনা গুলো মানে ময়লা বলতে সেই কন্টামিনেন্ট গুলো আবার তোমার গ্রাউন্ড ইনটেকের মধ্যে দিয়ে যাবে। তার মানে কি তোমাকে লেক বা রিজার্ভার ইনটেকটা এমন একটা জায়গায় প্লেস করতে হবে যেখানে তোমার পিওর ড্রিঙ্কিং ওয়াটার, কম্পারেটিভলি পিওর ড্রিঙ্কিং ওয়াটার, কারণ আমরা জানি সারফেস ওয়াটারের মধ্যে কিছু না কিছু রোগ জীবাণু থাকবেই, ঠিক আছে। Reservoir intakes lie closer the bank in the deepest part of the reservoir, আচ্ছা ঠিক আছে, সবচেয়ে যতটুকু গভীর সম্ভব রিজার্ভার যতটুকু গভীর আছে ততটুকু গভীর থেকে আমরা পানি যাতে আনতে পারি। এখানে একটা ফিগার দেওয়া আছে, দেখো অনেক দূর থেকে, ধরো এই যে এই নিচের দিকে এটা একটা ব্যাংক, এই নিচের দিক থেকে পানির লাইন পানির একটা পাইপ থাকবে, এই পাইপ দিয়ে তুমি পানি এই দিক দিয়ে উঠাবা, সেক্ষেত্রে তোমার এটা কিন্তু খুবই উপরে মানে বন্যা ফ্লাড এফেক্টেড হওয়ার সম্ভাবনা কম, মানে উপরে থাকে, আর পানি আনবা হচ্ছে একদম গভীর থেকে, হয়তো ওয়াটার লেভেলটা যে এই পর্যন্ত আছে, ঠিক আছে। ইনটেক ভ্যালুয়েশন থেকে এখানে কিছু তথ্য দেওয়া আছে, ইন্ট্রেন্স শুড লাই 10 to 15 feet below water surface but 4 to 6 feet above the water level, এই তথ্যগুলো একটু মনে রাখবা আর কি। ভেলোসিটিস at below 3 or 4 inches per second, grading screen up to mesh, এগুলো জাস্ট একটু তথ্যগুলা, এগুলো তথ্য প্রশ্নের মধ্যে একটা কথা তোমাদের বলে রাখি, প্রত্যেকটা সাবজেক্টেরই বা প্রত্যেকটা কোর্সেরই যদি তুমি তথ্য বহুল অ্যান্সার করো তাহলে তুমি নাম্বার বেশি পাবা, বিশেষ করে আমার সাবজেক্ট গুলোতে যেখানে আমি অনেক থিওরি কোর্স নেই, অ্যান্ড্রয়েড ইঞ্জিনিয়ারিং 1, অ্যান্ড্রয়েড ইঞ্জিনিয়ারিং 2, এগুলোতে যদি তুমি তথ্য বেশি দাও সেক্ষেত্রে তোমার নাম্বার বাড়বে, আর যদি তুমি তথ্য ভুল দাও সেক্ষেত্রে নাম্বার কমবে, আর যদি তথ্য না দাও প্রশ্ন অ্যান্সার করতে তুমি এভারেজ নাম্বার পাবে। Intake pipe and pumping station. Intakes are connected by pipelines or by tunnels. Intake pipes are designed to operate at self-cleaning velocities. Self-cleaning velocities মানে তোমার যে পাইপটা ইউজ করবা সেটা যেন নিজে নিজে পরিষ্কার হয়ে যায়। ধরো পাইপের মধ্যে ময়লা জমে, তখন তোমার এমন একটা ভেলোসিটিতে পানি তোমাকে পাম্প করতে হবে যেন ভিতরের ময়লাটা মানে নিজে নিজেই পরিষ্কার হয়ে যায়। পাম্প wells are often quite deep depending on the elevation of water level in time center, আচ্ছা এটা মাঝে মধ্যে একটু গভীরে দিতে হবে, যেমন সাবমার্জিবল পাম্প আমরা বলি, তোমরা দেখছো কিনা অনেক ইরিগেশন প্রজেক্টে সাবমার্জিবল পাম্প ইউজ করে, মানে হচ্ছে পাম্পটা একটু গভীরে বসায়, ওয়াটার লেভেলটা যদি অনেক নিচে থাকে বা অনেক লেভেল নিচে নেমে যায় যাতে পানিটা আনতে পারে সেটা একটু গভীরে বসায়। Intake design consideration, selection of a particular type for the given source, the magnitude of the external forces to be resisted by the intake, the magnitude of external force to be resisted, ঠিক আছে, consideration of the total lift from the source to treatment plant and selection of a suitable pumping unit, আচ্ছা ইনটেক ডিজাইন মানে কি কি ক্রাইটেরিয়া কনসিডার করতে হবে তোমাকে ইনটেক ডিজাইনের জন্য। তোমার টোটাল লিফট ধরতে হবে সোর্স থেকে ট্রিটমেন্ট প্ল্যান্ট পর্যন্ত, এবং সিলেকশন অফ এ সুইটেবল পাম্পিং ইউনিট, তোমাকে কত পাওয়ারের তুমি পাম্প ইউজ করবা ওটা তোমাকে ডিপেন্ড করবে তুমি কতটুকু দূরে পানি লিফট করতেছো, কতটুকু দূরে টোটাল লিফট হচ্ছে সোর্স থেকে একদম ট্রিটমেন্ট প্ল্যান্ট পর্যন্ত, ঠিক আছে। Determination of the total length of suction and delivery may,
হেড লসেস জুড়ে, আচ্ছা এখানে তোমার টোটাল লেন্থ বের করতে হবে সাকশন এবং ডেলিভারি মেইন থেকে মেইনের। তারপরে হেড লস বের করতে হবে। হেড লস কিন্তু বিভিন্ন কারণে হয়, ফ্রিকশনাল কারণে হচ্ছে, স্মল ব্যান্ডের কারণে হচ্ছে, এনলার্জমেন্টের কারণে হচ্ছে, রিডাকশনের কারণে। তোমাকে এগুলোর সাথে পরিচিত? জি স্যার, হেড লসের সাথে পরিচিত। কর্নার, হ্যাঁ, মানে বিভিন্ন সবগুলো হেড লস এর সবগুলো তোমাকে এই ইনটেক ডিজাইন করতে হলে প্রত্যেকটা হেড লস কোথায় ব্যান্ড হচ্ছে, কোথায় সাডেন কন্ট্রাকশন হচ্ছে, কোথায় কোথায় সাডেন এনলার্জ হচ্ছে, এগুলো সব ক্যালকুলেট করতে হবে। Selection of suitable screen to provide around the intake pipe not to permit entry the large and small objects such as logs, stones, aquatic leaves and vegetation. তোমাকে যে স্ক্রিন কথাটার অর্থ বুঝতে পারছো? যেটা তোমার মানে যেটা পানির মধ্যে থাকবে, সোর্সের ধরো যদি তোমার ওই রিভার ইনটেক হয় তখন পানির ভিতরে একটা স্ক্রিন থাকবে, স্ক্রিনের মধ্যে হোল থাকে, এই হোলগুলো যাতে বেশি লার্জ না হয়, এমন লার্জ যেন না হয় যেগুলা যে পাথরের টুকরা, অ্যাকুয়াটিক লিভস এগুলো ঢুকে যায়। ইনস্টলেশন অফ ইনটেক ভালভস অর পোর্ট হোলস এট 2 or 3 ডিফারেন্ট লেভেল আছে, ঠিক আছে। ডিটারমিনেশন অফ কস্ট বেনিফিট রেশিও, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা প্রায় প্রত্যেকটা ডিজাইনের জায়গায় এই জিনিসটা কনসিডার করা লাগে যে তুমি যে জিনিসটা ডিজাইন করতেছো এটা কস্ট বেনিফিট কিনা। এটা মনে রাখো, তুমি যাই ডিজাইন করো, বিল্ডিং ডিজাইন করো, ইনটেক ডিজাইন করো, তোমার ওয়াটার সাপ্লাই সিস্টেম ডিজাইন করো, ডিস্ট্রিবিউশন সিস্টেম ডিজাইন করো, ইভেন ওভারহেড ট্যাঙ্ক ডিজাইন করো, এগুলো আমাদের হয়তো সামনে আছে। ডিস্ট্রিবিউশনের যে সময় ওভারহেড ট্যাঙ্কটা মনে হয় আছে। এই প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু কস্ট বেনিফিট কিনা দেখতে হবে। Assurance of the safety and intake structure, provision for future extension and installation of standby units of pumps. আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট টার্ম আমি বলি, সাস্টেনেবিলিটি আছে কিনা। তুমি একটা জিনিস ডিজাইন করলা, তোমার জীবন দশায় সেগুলো ভালোই কাজ করবে, তারপর হঠাৎ করে এটা বন্ধ হয়ে যাবে, এরকম যেন ডিজাইন না হয়, ঠিক আছে। ফিউচারের জন্য যেন তোমার এই ডিজাইনটা যেন কাজে লাগে আর কি, সাস্টেনেবল থাকে, ঠিক আছে। আরেকটা স্লাইড আছে এই চ্যাপ্টারেরই, যেটা আমি আসলে অনলাইনে পাইনি, আমি নিজে এগুলো ছবি তুলে পরে উঠাইছি। এটা কোথায় আছে স্যার? সাকশন ফ্লোটা কি স্যার? সাকশনটা হচ্ছে, যেমন ধরো তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি ধরো নদীর পাড়ে একটা পাম্প বসাইছো, এই পাম্পটার কাজটা কি? নদী থেকে তুমি কিন্তু বসাইছো ব্যাংকের আপ সাইডে, ওইটার লেভেল কিন্তু ওয়াটার লেভেল থেকে উপরে। তোমার টার্গেটটা হচ্ছে ওই পানিটা ওই ওয়াটার থেকে টাইনে আইনা পরে থ্রু করা, ওই পাম্পটার কাজ পরে থ্রু করা। এই টাইনে আনাটাকে বলা হয় সাকশন, আর থ্রুটাকে বলা হয় লিফট। কথা বুঝো, টাইনে যে তুমি আনতেছো এটাকে বলা হয় সাকশন। এখন আমি তোমার কাছে একটা প্রশ্ন করি, বলো তো একটা পাম্পের জন্য টাইনে আনা সহজ না থ্রু করা সহজ? স্যার থ্রু করাটা স্যার টাফ হবে স্যার। কেন থ্রু করা টাফ হবে? মানে এটা নিশ্চয়ই ব্যাখ্যা আছে। আচ্ছা, আমার বোধহয় এখনই আমাকে লগ আউট করে দিবি, আমি এই পেপারটা এই আবার ঢুকে আলাপ করতেছি, ঠিক আছে। এখনই আমাদের ওটা অফ করে দিবে, আমি ঢুকে আলাপ করতেছি। আসছো? জি স্যার। আচ্ছা, কি যে বলতেছিলাম যে তোমার টানতে বেশি তার বেশি এনার্জি লাগবে না তোমার লিফট করতে, মানে তোমাকে থ্রো করতে বেশি এনার্জি লাগবে পাম্পের ক্ষেত্রে আর কি। তুমি বললা যে তার থ্রো করতে বেশি মানে তার এনার্জি খরচ হবে বেশি, তাই তো? এটা ব্যাখ্যাটা কি? ধরো আরেকটু যদি অন্যভাবে বলি, ধরো তুমি একটা ভারী বস্তু ছাদে তুলবা, তো তুমি এটা কি নিচ থেকে ঠেলে তুলতে তোমার জন্য সহজ হবে না উপর থেকে টাইনে তুলতে সহজ হবে? নিচ থেকে টেনে তুলতে স্যার। নিচ থেকে ঠেলে উপর থেকে ফেলতে স্যার সহজ হবে স্যার, থ্রো করতে। হ্যাঁ, প্রশ্নটা বুঝে নাই। মানে তুমি একটা বস্তু 10 ফিট উপরে তুলবা, ওটা কি নিচ থেকে ধাক্কা দিয়ে তুলতে সহজ হবে না উপর থেকে টাইনা তুলতে সহজ হবে? মানে আমার টার্গেট হচ্ছে বস্তুটাকে উপরে তোলা। স্যার উপর থেকে মানে সেকশনটা সহজ,
কথাকে বুঝতে টেনে নেওয়াটা পারছো? সহজ। টেনে নেওয়াটা সহজ। ঠিক আছে, তো সাকশন, তুমি আমার প্রশ্নটা ছিল কি তোমার যে সাকশন কি জানি বলা, সাকশন ভেলোসিটি কি জানি বলার প্রশ্নটা আমাকে? সাকশন ফ্লো স্যার। সাকশন ফ্লো মানে যেই ফ্লোতে পাম্প এই সোর্স থেকে পানি টাইনে নিয়ে সেটাকে বলে সাকশন ফ্লো। ঠিক আছে, অ্যান্সার পাইছো? জি স্যার। ওকে, দেখো এটা তোমাদের একটা ইম্পর্টেন্ট আরেকটা কথা বলে রাখি, আমার এই চ্যাপ্টার 4 বা চ্যাপ্টার কত এটা, চ্যাপ্টার 4 এর যেটা বললাম আমি, এটার মাঝখানে কিন্তু আরো আছে। যারা চ্যাপ্টার 4 বাই যে সারফেস ওয়াটার কালেকশনের মধ্যে যারা থাকবে তারা কিন্তু আরো ডিটেলস দিবে। আমি যে শুধু স্লাইড যেগুলো দেখাইছি এগুলাই কিন্তু শেষ না। আমি কথাটা তখনও বললাম, আবার বললাম, তোমরা কিন্তু ডিটেলস দিবা। আমি হয়তো বা সময়ের স্বল্পতার কারণে তোমাদের আমি ডিটেলস দেখাইতে পারতেছি না, কিন্তু তোমরা কিন্তু বইয়ের ডিটেলস গুলো দিবা, এবং আমি কিন্তু মার্কিং করবো ওটার উপর ওইভাবে যে ডিটেলস কারা দিছে না। হ্যাঁ, তোমাদের প্রশ্ন আমি ইজি করতে পারি ফাইনাল পরীক্ষার প্রশ্ন, কিন্তু এই প্রেজেন্টেশনে কিন্তু আমি ছাড় দিব না। ঠিক আছে, দেখো একটা ইম্পর্টেন্ট টার্ম আমার খুব, এটা আমি স্লাইডে ছিল না, আমি পরে ঢুকাইছি, এই জিনিসটা না করাইলে না, ওয়াটার হ্যামার। ওয়াটার হ্যামার জিনিসটা কি তোমরা মানে একটু চিন্তা করো তো, হ্যামার মানে হাতুড়ি, ওয়াটার হ্যামার মানে হচ্ছে পানির হাতুড়ি। একটা জিনিস চিন্তা করো, কথার কথা 100 তলা একটা দালান আছে, 100 তলা দালানের মধ্যে ছাদের পানি আমি কিভাবে ফেলবো, মানে আমি কিন্তু বইয়ের বাইরে, বই এগুলো কি লিখা নাই, জাস্ট সিচুয়েশনটা তোমরা একটু চিন্তা করো। 100 তলা দালানের একটা পানির মধ্যে তোমার ছাদের যে বৃষ্টির পানি, বা 20 তলা দালান, কথার কথা 20 তলা মানে কিন্তু 200 ফিট, কম না কিন্তু, 200 ফিট একটা হাইটের থেকে বৃষ্টির পানি যখন তুমি ছাড়বা একটা পাইপের মধ্য দিয়ে, তখন কি হবে, পানির একটা ফ্লো কাজ করবে না, পানির একটা প্রেসার কাজ করবে না। জি স্যার। জি স্যার। একদম নিচে যে জায়গাটায় পানিটা পড়বে সেখানে একটা হ্যামারের মতো কাজ করবে না, প্রচন্ড প্রেসার ক্রিয়েট করবে না। এই প্রেসারটাকে বলা হয় ওয়াটার হ্যামার। কথা কি বুঝতে পারছো? মানে পানি খুব দ্রুত আসার পরে যদি হঠাৎ বাধাপ্রাপ্ত হয়, পানি খুব দ্রুত বা ওয়াটার খুব দ্রুত আসার পরে যদি সামহাউ কোন সিস্টেমের মধ্যে কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হয়, তাহলে বাধা দেওয়া যে সারফেস তার উপর পানির যে প্রেসারটা কাজ করে এটাকে বলা হয় ওয়াটার হ্যামার। এবার আমরা একটু বইটা বলি, আমি তোমাদের মানে বইয়ের বাইরে বললাম না, একটু বইটা বলি, দেখো কি লিখছে। One of the most damaging factors to a water piping system is water hammer action. তার মানে কি, ওই দেখো যদি পাইপটা ব্যান্ড থাকে, আর ব্যান্ডেড পাইপের মধ্যে যদি ওইটা বারবার কন্টিনিউয়াস প্রেসার দিতে থাকে, তাহলে ব্যান্ড পাইপটা ক্ষতিগ্রস্ত হবে। ড্যামেজিং ফ্যাক্টর, এটা হচ্ছে কি একটা ড্যামেজিং ফ্যাক্টর। In addition to its effect on the piping system, water hammer causes banging noises in the system that are very disagreeable and occupants in the building. আচ্ছা, water hammer occurs when a column of water, mind it, column of water flowing through a pipeline and discharging it an open outlet is suddenly stopped by closing the outlet. মানে একটা ওয়াটার কলাম, ওই যে বললাম ছাদ থেকে আসবে লম্বা, মানে অনেকগুলো পানির যখন ভার্টিক্যালি নামতে থাকবে তখন ইটস অ্যাক্ট লাইক এ ওয়াটার কলাম। এটা যখন নিচ দিয়ে ধরো ওপেন বের হয়ে যাবে, ডিসচার্জ হবে, বাট সাডেনলি যদি স্টপ করে দাও, তাহলে ক্লোজিং এর যে জায়গাটায় সেখানে একটা যে প্রেসার তৈরি করবে, এটাকে বলা হয় ওয়াটার হ্যামার। ওকে, আমরা কয়েকটা ফিগার দেখি। আচ্ছা, এখানে ওয়াটার হ্যামারের বিভিন্ন ফেজ দেওয়া আছে, তোমরা কি আমার স্লাইডে দেখতে পাচ্ছ? বিভিন্ন ফেজ দেওয়া আছে, ফেজ 1, ফেজ 2, তোমাদের বইটা তার স্পষ্ট আছে, আমি ছবি তুলে উঠাইছি তো মানে হয়তো ভালো দেখাচ্ছে না। ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4। ওকে, এটার সাথে রিলেভেন্ট ফিগার আছে, দেখো ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4। এটা হচ্ছে মেকানিজম অফ ওয়াটার হ্যামার। ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4। ফেজ 1 এ কি আমরা পড়ি, the valve on the line is closed। দেখো the valve on the line is a valve, এটা হচ্ছে ক্লোজ, এখানে কিন্তু পানির লাইনটা যাবে, পানির প্রেসারটা যাবে। প্রথমে ফেজ 1 এ কি নরমালি ভালভটা থাকবে ক্লোজ। ওকে, the valve on the line is closed and the water contained in the line is at rest। প্রথমে নরমাল মানে পানির যে পাইপ লাইনটা আছে সেই লাইনের মধ্যে পানি রেস্ট মানে নরমাল আছে, কোনো প্রেসার নাই। ওয়াটার প্রেসার is thus exerted in all direction in an equal way। মানে প্রেসার নাই বলতে নরমাল, যেটা প্যাসকেলের সূত্র অনুযায়ী আর কি, যে ওয়াটার পাইপের ভিতরে চারিদিকে সমানভাবে প্রেসার সেই
সমান সারফেসে চারিদিকে সমানভাবে প্রেসার দেয়, ঠিক আছে, মানে পানি রেস্ট আছে আর কি, মানে কোনো গতি নেই পানির মধ্যে, ভেলোসিটি নেই। এবার ফেজ 2 আসো, the valve on the line is open and water flows freely through the open outlet। আচ্ছা, এবার দেখো এরপর হচ্ছে কি ওয়াটার, এই বাল্বটা খুলে দেওয়া হয়েছে, নরমালি পানি দিতে বের হয়ে যাচ্ছে বের হয়ে যাচ্ছে বের হয়ে যাচ্ছে, ওকে। তখন কি হয়, flow the column of freely flowing water is phase 2. Now the water pressing is utilizing to force the water out to the open end to the pipe. Arrows indicate the direction। আচ্ছা ঠিক আছে, ও যখন তোমার বাইরের বাল্বটা খুলে দেওয়া হলো তখন ফেজ 2 তে কি পানিগুলো নরমালি যাচ্ছে। এবার ফেজ 3 তে দেখো, when the valve is quickly closed, যখন এই বাল্বটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়, the column of freely flowing water is suddenly stopped. Excessively high pressure are generated at the point of stoppage। যখন পানি ফ্লো হচ্ছে, বাল্ব খোলা আছে, হঠাৎ করে যদি তুমি বাল্বটা বন্ধ করে দাও ফেজ 3 তে, হঠাৎ করে যদি তুমি বাল্বটা বন্ধ করে দাও, তাহলে যে ফ্লোয়িং ওয়াটারটা আছে এটা যে জায়গাটা বন্ধ করছো পানিটা, সেখানে একটা প্রচন্ড প্রেসার ক্রিয়েট করে। This reaction is the same as would result of a steel bar moving through the line at the velocity of water were suddenly stopped by the valve। So the result is steel bar moving, মানে এটা খুব মোট কথা এটা প্রচন্ড শক্তিশালী আর কি, ঠিক আছে। ফেজ 4 এ কি হয় দেখো, in an effort to equalize the pressure build up the water, a shock wave will travel back along the branch line until a large diameter pipe is reached। ঠিক যে গতিবেগে এটা ধাক্কা লাগছে, ঠিক সেম একটা প্রেসারে তার বিপরীত দিক থেকে একটা ওয়েভ আসবে। কত পর্যন্ত এই ওয়েভটা যাবে, যতক্ষণ পর্যন্ত না একটা মানে অপেক্ষাকৃত বড় ডায়ামিটারের একটা পাইপ পাবে। This will allow the shock wave to dissipate itself। আচ্ছা, arrows denote the direction of force towards the valve and then its reversal as a shock wave towards the point of relief। যখন 3 নাম্বার ফেজে হচ্ছে এটা জাস্ট আটকাইছো, এখানে ধাক্কা লাগছে। 4 নাম্বার ফেজে কি হয়, এটা ধাক্কা লাগে আবার ব্যাকে চলে আসে। কতক্ষণ আসবে, যতক্ষণ পর্যন্ত না এই ডায়ামিটারের থেকে বড় ডায়ামিটারের পাইপ সে পাবে। এ হচ্ছে ওয়াটার হ্যামারের মোটামুটি একটা মেকানিজম, মানে কিভাবে ওয়াটার হ্যামার ডেভেলপ হয়। কথা ক্লিয়ার? এখানে আরেকটা আছে, আচ্ছা এই ফিগারটা দেখো, হাউ এয়ার চেম্বার caution the initial shock wave generated by water hammer। মানে ওয়াটার হ্যামারটা কিভাবে তুমি এই ওয়াটার হ্যামারের থেকে তোমার পাইপলাইনকে রক্ষা করতে পারো, কিভাবে তুমি ওয়াটার হ্যামার থেকে এই পাইপলাইনটাকে রক্ষা করতে পারো। আমি জাস্ট ফিগারটা দিয়ে দেখাই, তোমরা ডিটেইলসটা একটু পরে নিও। দেখো এখানে তোমার ওয়াটার ফ্লোট আছে, দেখা যাচ্ছে আমার এই স্লাইডটা, এখানে তোমার ওয়াটার ফ্লোট আছে, তোমার এইখানে বাল্বে দেওয়া পানি হচ্ছে বাইরে চলে যাবে। তুমি এই যে এই ওয়াটার হ্যামারটা তৈরি সৃষ্টি হচ্ছে যে এই জায়গাটার মধ্যে, তুমি এই পাইপলাইনে একটা এক্সট্রা জিনিস দিলাম, যে এখানে উপরের অংশটা ফাঁকা থাকবে, মানে এয়ার চেম্বার। ফাঁকা মানে তো এয়ার চেম্বার, তাই না? যখন এই ওয়াটার প্রেসারটা যখন এখানে ধাক্কা লাগবে, তুমি হঠাৎ করে যখন বন্ধ করবা, তখন এটা যে ব্যাকে যে ওয়েভটা আসবে, এটা কি করবে, এই বাতাসের চেম্বারটাকে উপরের দিকে চাপ দিবে। বাতাস নর্মালি একটু কম্প্রেশনের জন্য বাতাস আস্তে আস্তে কম্প্রেসড হয়ে যাবে, এবং বাতাসটা কমপ্লিট হয়ে যাওয়ার ফলে এর ভিতর থেকে যে এনার্জিটা তোমার ব্যাকে এসে পাইপলাইনটাকে নষ্ট করতো, সেটা তোমার ওই এনার্জিটা তোমার এই যে এই কম্প্রেশনে শেষ হয়ে যাবে। সেই হিসাবে তোমার হচ্ছে পুরো পাইপলাইনটা রক্ষা পেয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? জাস্ট এই একটা এক্সট্রা এই অংশটুকু ওয়াটার হ্যামার থেকে তোমার সেফটির জন্য আমার এই অংশটুকু দিতে হবে। এই উপরটা হচ্ছে এয়ার চেম্বার, মানে উপরে বাতাস থাকবে। যখন তুমি এই ওয়াটার হ্যামার তৈরি হবে, তখন যে ব্যাকের যে ওয়েভটা আসবে, এটা জাস্ট এখানে এসে এই বাতাসকে প্রেসার ক্রিয়েট করে কম্প্রেস করবে। আর বাতাসকে কম্প্রেস করতে যে প্রেসারটা লাগবে, সেই প্রেসারটা নিউট্রালাইজ হয়ে যাবে এই প্রেসারের জন্য, তাইলে তোমার আদার্স পাইপের উপর তার প্রেসারটা কমে যাবে। এই হচ্ছে আমার ওয়াটার হ্যামার থেকে কিভাবে পাইপলাইনটাকে সেভ করা যায়। মোটামুটি আমার এই চ্যাপ্টার আজকে এই পর্যন্তই, এবং তোমাদের ক্লাসও আজকের জন্য এই পর্যন্তই আর কি। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো, ক্লাস সম্পর্কে, তোমাদের অ্যাসাইনমেন্ট বা প্রেজেন্টেশন ওগুলো সম্পর্কে। আচ্ছা, আরেকটা কথা বলে নেই, তোমাদের ওই যে সিরিয়াল অনুযায়ী আমি এখনই বলে দিই, তোমরা এখন থেকে প্র্যাকটিস করে নিতে পারো পড়াশোনা আর কি।
রুল অনুযায়ী কি প্রথম 9 জন, ওই যে যেগুলো তোমাদের বলে দিলাম তখন, প্রথম 9 জন হচ্ছে ওয়াটার 6 জন। রিকোয়ারমেন্ট, সরি 6 জন, হ্যাঁ 6 জন। পরের 6 জন হচ্ছে গ্রাউন্ড ওয়াটার, পরের 6 জন হচ্ছে টিউবওয়েল, আর আজকে হচ্ছে তার পরের 6 জনের প্রেজেন্টেশনের টপিকসটা আমি বললাম আর কি। এবং কথাটা আমি আবারও রিপিট করলাম যে আমার স্লাইডে কি আছে তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমি দেখবো গার্গের বই আর আদিজের বইয়ে ওই চ্যাপ্টার রিলেটেড কি কি আছে, ইভেন ম্যাথমেটিক্যাল টার্ম সহ। ঠিক স্যার আছে, ইয়াতে স্যার দুজন এক্সট্রা, তিনজন এক্সট্রা লাগে স্যার সবাই দুজন একসাথে থাকে কেন? স্যার দুজন রিয়েড আছে স্যার, দুজন রিয়েড আছে স্যার। টোটালি কি তাহলে 56 জন? জি স্যার। 57 জন। 57 জন স্যার। আচ্ছা, 3 জন তাহলে প্রথম 3টা গ্রুপে দিয়ে দেয়, তাহলে 7 জন করে দাও। 7 জন করে, জি স্যার। না, 7 জন করে দিলে 7 জন আবার লাস্ট গ্রুপে কম হয়ে যায়। তাইলে একটা কাজ করো, যে প্রথম 6টা গ্রুপে 9 জন করেই থাকুক, তারপরে 7, 8, 9 এই 3টা গ্রুপে হবে 10 জন করে। দেখো মিলে কিনা। জি স্যার। প্রথম 6টা গ্রুপে থাকবে 6 জন করে, আর পরের 3টা গ্রুপে থাকবে 7 জন করে। জি স্যার। সবাই তাহলে এটা নোট নিয়ে নাও, কারণ আমি কিন্তু এগুলো আবার জিজ্ঞাসা করবো, মানে জিজ্ঞাসা করবো বলতে আমি নিজে নোট রাখলাম, এর ব্যতিক্রম যেন না হয় আর কি। 1 থেকে 6 নাম্বার গ্রুপ হচ্ছে 6 জন করে, জি স্যার। আর 7, 8, 9 গ্রুপ হচ্ছে 7 জন করে। আর এটা রুলের সিরিয়াল অনুযায়ী হবে। আমি তোমাদের ডেটটা দিব, আগে ক্লাসগুলো আমি শেষ করে নেই, ঠিক আছে? জি স্যার। আর আজিজের এবং গার্গের বই খুব ভালোভাবে দেখবা এবং সুন্দর প্রেজেন্টেশন দিবা, এবং থিসিস টাইপের একটা প্রেজেন্টেশন দিবা, ঠিক আছে? ঠিক আছে, তোমাদের কারো প্রশ্ন থাকলে বলতে পারো, অন্য রিলেটেড, পড়াশোনা রিলেটেড, বা তোমাদের ওই যে এরপরে আমার আরেকটা মনে ক্লাস আছে তোমাদের সাথে, সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশনের ল্যাব। আগে আমরা এটা শেষ করি, পরে ল্যাব নিয়ে আলাপ করবো। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, স্যার এই যে ওয়াটার হ্যামারের সাথে স্যার কি রিভার ট্রেনিং এর কোনো রিলেশন আছে স্যার? রিভার ট্রেনিংটা আমরা মূলত সারফেস ওয়াটারের জন্য ইউজ করি, এই টার্মটা আসলে সারফেস ওয়াটারের। আর ওয়াটার হ্যামারটা কিন্তু দেখো একটা পাইপলাইন, এটা সারফেস ওয়াটারও না, গ্রাউন্ড ওয়াটার না, এটা জাস্ট একটা পাইপলাইনের সাথে রিলেটেড। হ্যাঁ, ওয়াটার হ্যামারটা আসলে রিভার ট্রেনিং এর অংশ না, রিভার ট্রেনিং জিনিসটা একটু আলাদা। জি স্যার। আর কার কোনো প্রশ্ন? আর কার কোনো প্রশ্ন নাই? ঠিক আছে, তাহলে আমি লিভ নিতে চাচ্ছি আর কি। আর আমি কিন্তু অ্যাটেন্ডেন্স নিচ্ছি, তোমাদের ওইটার উপর থাকবে 20 মার্কস, আর অ্যাটেন্ডেন্সে থাকবে 10 মার্কস, মাইন্ডেড। ঠিক আছে, ভালো থাকো। আবার ক্লাস কবে হবে আমি দেখি, কালকে নিব না, দেখে আমি জানাই দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।